আর্থিক খাতে সমস্যাগুলা সৃষ্টি হয়েছে কিন্তু বিশ্বাসের অভাব থেকে। যেখানে ডিপোজিটরকে প্রায়োরিটাইজ করা না হয় ওই জায়গায় কিন্তু আপনার বিপর্যয়টা হয়। খারাপের মূল বিষয়টা হলো আপনার এই যে ব্যাড লোন। যতক্ষণ পর্যন্ত আপনার যেখানে ইনভেস্ট করা হয়েছে যথাসময়ে টাকা ফেরত না দিবে, ডিপোজিটরের টাকা যথাসময়ে ফেরত দেওয়া তত সহজ হবে না। আমাকে কস্ট দিয়ে ডিপোজিট নিতে হয়। ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে আপনার বিনা কষ্টে ডিপোজিট পায়। ওনাদের যেহেতু কস্ট অফ ফান্ড কম, ওনারা কম রেটে ইনভেস্ট করতে পারে। আমি যদি সেভিংস অ্যাকাউন্ট করতে পারতাম, কারেন্ট ডিপোজিট নিতে পারতাম, তাইলে আমার অ্যাভারেজ কস্ট অফ ফান্ডটা কমে আসতো। ডিসবার্সমেন্ট অফ দ্য লোন is all right, everything will be all right. Introducing the all-new Jamuna Bank. Welcome to a new era of banking. Jamuna Bank. Banking reimagined. প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেট শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ মোশাররফ হোসেন, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। দর্শক, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শরিয়া বেসড একটি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং তারা 2001 থেকে এই ইন্ডাস্ট্রিতে আছে এবং এটা ইসলামিক ফাইন্যান্স আবার এটা স্টক মার্কেটেও লিস্টেড একটা কোম্পানি, বোথ ঢাকা অ্যান্ড চিটাগং স্টক এক্সচেঞ্জে। সো দর্শক, আমরা অনেক সময় আসলে ব্যাংকের সিইওদের সাথে আলোচনা করি, তো আমরা মাঝখানে মনে করেছি যে আসলে এনবিএফআই এর সাথেও আমাদের আলোচনা করা উচিত এবং আপনাদের সাথে এগুলো শেয়ার করা উচিত যে বাংলাদেশে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো কেমন চলছে, তারা কী ধরনের চ্যালেঞ্জ ফেস করছে এবং তাদের আসলে সামনে কি সম্ভাবনা আছে, কি করতে হবে। অনেক বিষয় এখন আলোচনা হচ্ছে যে ব্যাংকের মার্জারের ক্ষেত্রে, তো সেটা স্বাভাবিকভাবে চলে আসতে পারে যে এনবিএফআই এর মার্জারের কি হচ্ছে, বা নন পারফর্মিং লোন আমরা অনেক বেশি লিখি ব্যাংকগুলো নিয়ে, সো এনবিএফআই এর ক্ষেত্রে কি অবস্থা। সো দর্শক, এই সবই আজকে আমরা আলোচনা করব গেস্টের সঙ্গে এবং আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। সো মোশাররফ হোসেন, আপনাকে স্বাগতম টিভিএস স্টুডিওতে। স্যার, আপনার ব্যস্ততা সত্ত্বেও আপনি যে আমাদের সময় দিতে পেরেছেন সেজন্য আমরা আপনার কাছে গ্রেটফুল। আপনাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং ধন্যবাদ টিবিএসকে। থ্যাংক ইউ স্যার। আমরা যদি একটু শুরু করতে চাই যে এই যে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বাংলাদেশে কত অ্যারাউন্ড 35-এর মতো আছে মনে হয়, তাই আপনার কেমন চলছে? আপনি হয়তো ওভারঅল একটু ফোকাস করে স্যার এই ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কেমন করছে, এই যে 23 গেল বা 22-এ কেমন, আপনি যেহেতু লিস্টেড 23-এর হয়তো অনেক ডেটা আপনি পাবলিক না হলে সেগুলো আপনি বলবেন না, বাট 22-এর উপরেও আপনি বলতে পারেন যে কীরকম চলছে ইন্ডাস্ট্রিটা। আপনাকে ধন্যবাদ আবারও যে এনবিএফআইকে গুরুত্ব দেওয়ার জন্য, কারণ এনবিএফআই বাংলাদেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দীর্ঘদিন যাবৎ। এটা আপনি জানেন যে 1993 সালের আর্থিক প্রতিষ্ঠান আইন দ্বারা এই আর্থিক প্রতিষ্ঠানগুলো, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। সাম্প্রতিককালে আপনার 2023 সালে এই আর্থিক প্রতিষ্ঠান আইনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এবং ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড 2001 সালে বাংলাদেশে সর্বপ্রথম শরিয়া ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান। ইসলামিক ফাইন্যান্সের আগে শরিয়া ভিত্তিক কোনো আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশে হয় নাই। ইসলামী ব্যাংক ছিল, কিন্তু আর্থিক খাতে সর্বপ্রথম শরিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। এবং আমি যতটুকু জানি যে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট শতভাগ শরিয়া মেনে চলা একটা প্রতিষ্ঠান। আমাদের প্রায়োরিটি হইল শরিয়াকে এনশিওর করা। আমাদের দেশের বেশিরভাগ মানুষ ধর্মভীরু এবং বেশিরভাগ মানুষই চায় যে সুদমুক্ত ব্যাংকিং পছন্দ করে। এবং সাম্প্রতিককালে একটা প্রবণতা দেখা গেছে যে ব্যাংকগুলোও তাদের ইসলামিক ব্যাংকিং উইন্ডো খোলা, সেন্ট্রাল ব্যাংক থেকে অনুমতি নেওয়া, এবং এই কথা বলে সবাই খুব আনন্দিত হয় যে আমাদের ইসলামিক ব্যাংকিং ব্রাঞ্চ আছে, আমাদের উইং আছে। আর আমরা কিন্তু কমপ্লিটলি একটা ইসলামিক নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। ওই হিসাবে দেশের একটা বড় অংশ আমাদের সাথে ব্যাংকিং করে স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং আমরা আমাদের একটা শরিয়া কাউন্সিল আছে, ওইখানে দেশের প্রতি দশা অনেক ইসলামী চিন্তাবিদ শরিয়া কাউন্সিলের সদস্য,
শরিয়া বোর্ডের সদস্য। এই কারণে আমরা ইসলামিক যে স্পিরিটটা আছে, অর্থনীতিতে মানুষ সুদের প্রতি যেই অনীহা ধর্মভীরু মানুষের আছে, ওই সুযোগটা ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ভোগ করে এবং ওই শ্রেণীর গ্রাহকরা আমাদের প্রতি অনেক বেশি আকৃষ্ট, যার ফলে আমরা 2001 সাল থেকে আজ পর্যন্ত এই খাতে অনেক আর্থিক খাতের করোনা, ইউক্রেন, রাশিয়া বিভিন্ন চড়াই উত্তরের পর আমরা কিন্তু এখন পর্যন্ত ভালোভাবে টিকে আছি। আচ্ছা, আপনাদের ইউজুয়ালি এই যে শরিয়া বেসড বললেন, তো আপনাদের প্রোডাক্টস কি, ধরেন যে ইনভেস্টমেন্ট প্রোডাক্টস বা ডিপোজিট প্রোডাক্টস? আমাদের ডিপোজিট প্রোডাক্টগুলো বেশিরভাগই আপনার মুরাবাহা জাতীয় প্রোডাক্ট। আমাদের কতগুলো বিশেষ প্রোডাক্ট আছে ইসলামিক ফাইন্যান্সের। আমরা উমরা ডিপোজিট প্রোডাক্ট, হজ ডিপোজিট প্রোডাক্ট, আসান প্রোডাক্ট, মুসনিয়াত প্রোডাক্ট, এরকম বিভিন্ন রকমের বিভিন্ন শ্রেণী উপরে আসার মানুষের জন্য ইসলামিক কিছু ডিপোজিট প্রোডাক্ট। যেমন আমরা আলোচনা করতে পারি, সামনে যেহেতু হজ আছে, এই যে হজ প্রোডাক্টস, এটা মানে কি ধরনের? এই হজ প্রোডাক্টেরও যে কোনো একজন মানুষ, আমাদের দেশে তো মানুষের অনেকেরই সামর্থ্য না থাকলেও, যদিও হজের নিয়ম হইলো যা সামর্থ্য আছে সে হজ করবে, কিন্তু অনেকেই একসাথে এতগুলো টাকা জোগাড় করতে পারে না। তো আমাদের যে স্কিম আছে সেখানে 2 বছর, 5 বছর, 10 বছরের জন্য যে মাসে মাসে কিছু টাকা জমা করে বিনা সুদে প্রফিটের ভিত্তিতে একটা সময়ে তার হজের যেই পরিমাণে টাকার প্রয়োজন, ওই টাকাটা সে জমাইয়া সে স্বাচ্ছন্দ্যে হজ করতে পারে। আচ্ছা, এটা প্রতি মাসে একটা সার্টেন অ্যামাউন্ট? হ্যাঁ, সার্টেন অ্যামাউন্ট জমা করে। আচ্ছা, তারপরে সেটার সাথে আপনারা একটা প্রফিট দেন, সেটা যোগ করে। এই প্রফিটটা কি কোনো ফিক্সড কিছু নাকি আপনারা? প্রফিটটা ফিক্সড না, প্রতি বছর আমরা যেই প্রফিট অর্জন করি ওইটা ক্যালকুলেট করে গ্রাহকের হিসাবে আনুপাতিক হারে আমাদের অন্যান্য আনুষঙ্গিক ব্যয়গুলা নির্বাহ করে আনুপাতিক হাতে অর্জিত প্রফিটের একটা অংশ এখানে যোগ করা হয়। মানে নেট প্রফিটটা ভাগ করে? জি, ভাগ করে। তো সেক্ষেত্রে ধরেন যে জাস্ট ফর এক্সাম্পল আমরা যদি একটু বলি যে 2022-এ ধরেন আপনাদের এই প্রফিট রেটটা কত ছিল? 2022-এ মোর অর লেস আমাদের 10-এর আশেপাশে ছিল। আচ্ছা, তো ভালো। সেটা তখনকার যদি কম্পেয়ার টু ডিপোজিট, ব্যাংকের ডিপোজিট বা অন্যান্য যে ইল্ড ছিল, তো সেটা থেকে এটা বেটার বলা যেতে পারে, রাইট? তো স্যার, অনেক সময় তো কথা হয় এনবিএফআই ওভারঅল সেক্টর নিয়ে যে দে আর স্ট্রাগলিং। অনেকে অনেক সময় বলে থাকে যে এই যে 35টা কোম্পানি আছে এর মধ্যে 5টা 7টার বেশি আসলে ভালো কোম্পানি বলে যে নাম বলতে পারে না। তো এই ধরনের একটা সিচুয়েশনে আপনারা কি ধরেন এই যে ট্রাস্টের যে ব্যাপার, মানুষের আলটিমেটলি আপনারা যে বিজনেস করছেন বা ব্যাংক যেটা করছে, এটা মানুষের আস্থা বিশ্বাসের উপরেই এইসব ব্যবসাটা নির্ভর করে, স্পেশালি ডিপোজিটের ক্ষেত্রে। তো সেখানে কি আপনারা কোনো এই ধরনের বিশ্বাসের অভাব আপনারা ফেস করছেন? ধন্যবাদ আপনাকে। কারণ এই ব্যাংকের ব্যবসায় অন্যান্য ব্যবসার যেমন একটা দৃশ্যমান যে প্রোডাক্ট, ওই দৃশ্যমান প্রোডাক্টটা কিন্তু আমাদের নাই। আমাদের প্রোডাক্টটা কিন্তু আসলে মূলত সেবা এবং বিশ্বাসের উপরে। এই সেবা এবং বিশ্বাসটা অর্জন করতে হয় সেবা দিয়া। সাম্প্রতিককালে আপনি জানেন যে এনবিএফএস সেক্টরে কোনো জায়গায় কিছু কর্মকাণ্ডের কারণে বিশ্বাসের কিছু ঘাটতি হয়েছে। এই বিশ্বাসের ঘাটতির কারণেই কিন্তু আজকের যেই আমরা বলতেছেন যে এনবিএফআই সেক্টর বা আর্থিক খাতে যেই সমস্যাগুলা দৃশ্যমান হয়েছে, এই মূলত সৃষ্টি হয়েছে কিন্তু বিশ্বাসের অভাব থেকে। যদি বিশ্বাসের অভাব না হইতো তাইলে কিন্তু আপনার এই হঠাৎ করে আমরা যেই রকম একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি ওইটাতে হইতাম না। তো এই বিশ্বাসের অভাবগুলো হয়েছে এই সেক্টরের কিছু অপরিণামদর্শী, অদক্ষ অথবা অপেশাদার লোকের কর্মকাণ্ডের কারণে, এবং যেইটা থেকে আপনার উত্তরণের জন্য সাম্প্রতিককালে আপনার কেন্দ্রীয় ব্যাংক অনেকগুলো উদ্যোগ নিছে এবং বিভিন্ন জায়গায় আপনার সুশাসনের যেই অভাব, এই বিশ্বাসের অভাবটা হয়েছে। কিন্তু আমরা যারা এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করি বা তদারকি করি তাদের কিছু গাফিলতি, কিছু অদক্ষতা, কোথাও কোথাও আপনার অসতর্কতা, এইসব বিভিন্ন কারণে হয়েছে এবং এইগুলোর থেকে উত্তরণ করার জন্য কিন্তু সাম্প্রতিককালে আপনার কেন্দ্রীয় ব্যাংক থেকে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। জি, ফর এক্সাম্পল কিছু যদি ফর এক্সাম্পল উদ্যোগগুলো হইল আপনার মনে করেন যে আপনার আর্থিক প্রতিষ্ঠানের যে আইনটাকে যোগোপযোগী করা হয়েছে।
আগে আপনার মাত্র 51টা ধারা নিয়ে 1993 সালে আর্থিক প্রতিষ্ঠানের একটা আইন ছিল এবং ওইটা ইলাবোরেট কিছু ছিল না, সংক্ষিপ্ত কিছু জিনিস ভাষা ছিল। এইবার এই 2023 সালে যে আর্থিক প্রতিষ্ঠান আইন হয়েছে, এইটা 71টা ধারা এবং এখানে বিস্তারিতভাবে আপনার আলোচনা করা হয়েছে। কেউ যদি এই আইনটা সঠিকভাবে মেনে চলে, আমি মনে করি যে খুব সহসা আর্থিক খাতের যে দুরবস্থা ওর থেকে উত্তরণ করা সম্ভব। কিন্তু এইখানে একটা কথা মনে রাখতে হবে, আমাকে কিন্তু একেবারে আন্তরিকতার সাথে এগুলো মেনে চলতে হবে। আমি মুখে বললাম যে এই আইনটা খুব ভালো হয়েছে, কিন্তু এটার প্রয়োগ করলাম না। আইন তো আপনার পার্লামেন্টে আইন হয়, সেন্ট্রাল ব্যাংক আইন প্রণয়নে সহায়তা করছে, তারা এইটার বাস্তবায়নে তদারকি করে। কিন্তু আমরা যারা ফিল্ড লেভেলে কাজ করি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি আপনি সুশাসন এনশিওর করা না যায়, পরিচালনা পরিষদ এবং ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে কাজ না করে, শুধুমাত্র তদারকি করে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো সঠিক করা সম্ভব না। এখানে নৈতিকতার যে অভাব, সুশাসনের অভাব, অতিমাত্রায় লোভ ম্যানেজমেন্টের লোকজনের, পরিচালনা পরিষদের হস্তক্ষেপ কোথাও এই জিনিসগুলা থেকে নিরসন করাটাই কিন্তু খুব জরুরি এখন। রাইট, আপনি ঠিকই বলেছেন। আমরা দেখেছি যে আপনার এনবিএফআইও যে কয়েকটা কোম্পানি ধরেন যে ভালো হিসাবে বলে, আমরা বলতে পারি সে আইডিএলসি, আইপিডিসি, ডেল্টা ব্র্যাক বা ন্যাশনাল হাউজিং। সো এই ধরনের কোম্পানি কিন্তু তারা ভালো করছে, তা যেটা হচ্ছে বলে থাকে যে এই যে বোর্ড অফ ডিরেক্টরসের ইন্টারভেনশন কম বা অনেকের ক্ষেত্রে থাকে না, ম্যানেজমেন্টকে প্রফেশনালি সেটা রান করতে দেয়। সো আপনি মনে করেন যে এটা সব কোম্পানিতে এরকম হলে কি তখন ভালো হতো? আমি এইটা খুবই আপনার সাথে একমত যে ম্যানেজমেন্ট এবং বোর্ড যদি একমত হয়ে পরিচালনা করে এবং তাদের সকলের উদ্দেশ্য কি, যে স্টেক হোল্ডারদের স্বার্থটা সংরক্ষণ করা। একটা কোম্পানি যদি ভালো চলে তাহলে এটার যত স্টেক হোল্ডার আছে সবাই কিন্তু উপকৃত হয়। কোথাও দেখা যায় যে আপনি যে কথাটা বলছেন যে বোর্ডের বোর্ড ইন্টারফারেন্স করে, কিন্তু বোর্ডকেই ক্ষতিগ্রস্ত করছে। বোর্ড প্রফেশনাল লোক নিয়োগ করার পরে যদি প্রফেশনাল লোককে প্রফেশনাল নলেজ অ্যাপ্লাই করতে দেওয়া না হয়, অ্যাবসলিউটলি বোর্ডই পরিচালনা করে, তো তাইলে তো এই প্রফেশনাল লোকজনের যে মেধা ওইটার অপচয় হয়। তো সুতরাং বোর্ডের উচিত ম্যানেজমেন্টের কথা শোনা বা ম্যানেজমেন্টের যে প্রফেশনাল যেই অভিজ্ঞতা দক্ষতা আছে এটা কাজে লাগানো, এবং ম্যানেজমেন্ট ও পরিচালনা পরিষদের অ্যাডভাইস, পরিচালনার যে নীতিমালা আছে ওইটা মেনে তারা যে নির্দেশনা দিবে ওইটা মানাই যে খুব খারাপ কাজ তা কিন্তু না। সব কিছু কিন্তু ইন্টারফারেন্স না। পরিচালনা পরিষদ নামের মধ্যেই আছে, তারা কিন্তু পরিচালনা করবে, তারা তো গাইড করবে। ওই পরিচালনাটা কিন্তু আমাকে মেনে নিতে হবে। এইটা যদি আমার সুশাসনের অন্তরায় না হয়, আসল কথাটা হলো আপনার সুশাসন নিশ্চিত করা। এখানে ইন্টারফারেন্স বলেন বা লয়্যালটি বলেন, যাই বলেন না কেন, সুশাসন নিশ্চিত করাটা উভয় পক্ষের জন্য জরুরি। এবং এতে করে আপনার প্রতিটা স্টেক হোল্ডারই কিন্তু উপকৃত হবে। প্রতিটা স্টেক হোল্ডার, এখানে স্টেক হোল্ডার কারা কারা আছে? এনবিএফের মূল স্টেক হোল্ডার আমার মতে হলো ডিপোজিটার। কারণ এই ব্যবসাগুলো হইলো অন্যান্য ব্যবসার সাথে আলাদা। অন্যান্য ব্যবসার যারা আপনার মালিক তারা কিন্তু তাদের পুঁজি দিয়ে ব্যবসা করে অথবা ব্যাংক লোন নিয়ে ব্যবসা করে, কিন্তু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মূল পুঁজিটা কিন্তু হইলো ডিপোজিটারের টাকা। সুতরাং আমাকে ডিপোজিটারের স্বার্থটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। যেখানে ডিপোজিটারকে প্রায়োরিটাইজ করা না হয় ওই জায়গায় কিন্তু আপনার বিপর্যয়টা হয়। রাইট, আমি আপনাদের ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের অ্যানুয়াল রিপোর্টস দেখছিলাম। সো 22-এ দেখলাম যে আপনাদের এনপিএলটা বেড়েছে, বেশ বেড়েছে, ক্লোজ টু 10%, যেটা 21-এ ছিল 4%। সো 23-এর খবর আমি জানি না, আপনি শেয়ার করবেন কিনা। তো এটা এই যে ডেটোরিয়েট করা, নন পারফর্মিং লোনটা বেড়ে যাওয়া, আপনাদের এটা কি কারণ? আপনি জানেন যে আপনারা যে করোনার যে এফেক্ট, এই এফেক্টটা কিন্তু অস্বীকার করা যায় না। একটা দীর্ঘ সময় আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো স্থবির ছিল এবং ওই স্থবিরতা পরে আপনার অনেক ব্যবসায়ীর পক্ষেই ইচ্ছা থাকা সত্ত্বেও সঠিক সময়ে টাকা পরিশোধ করা সম্ভব হয় নাই। এতে করে আপনার অনেক লোন আপনার ক্লাসিফাই হয়ে গেছিল। করোনাকালীন সময়ে এগুলোর একটা ডেফারেল ফ্যাসিলিটি দিয়ে এইগুলোকে আপনার স্বাভাবিক রাখা হয়েছে। এই দীর্ঘদিন তো আর এটারে স্বাভাবিক রাখা যায় না। তো যখন এই ডেফারেল ফ্যাসিলিটিটা সেন্ট্রাল ব্যাংক প্রত্যাহার করছে, তখন অনেক ব্যবসা প্রতিষ্ঠান তার লোনগুলো রেগুলার রাখতে পারে নাই।
স্বাভাবিকভাবেই ওই লোনগুলো তখন ক্লাসিফাইড হয়ে গেছে। ওই ক্লাসিফাইড লোনের ইনকাম যেহেতু আপনার প্রফিটে নেওয়া যায় না, ওই কারণে হঠাৎ করে আপনার আমাদের 21 সালের পরে 22 সালে প্রফিটটা সাময়িকভাবে একটু কমে গেছে। আপনারা কি রিকোয়ার্ড প্রভিশন রাখতে পারছেন? আমরা এখন পর্যন্ত রিকোয়ার্ড প্রভিশন মেনটেন করছি, আমাদের কোনো প্রভিশন ঘাটতি নাই। ওকে, আপনার অনেকে ধরেন যে এই যে ব্যাংক 61টা ব্যাংক, আমাদের 35টা আর্থিক প্রতিষ্ঠান, সো একসময় এই আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনেকে লিজিং কোম্পানি বলেও কিন্তু বলা হতো, মানে মুখে মুখে বলা হতো। তো এখন বর্তমানে যেটা হয়েছে আমরা দেখি বা অনেকের থেকে আমরা শুনি যে ব্যাংকও যে ব্যবসা করছে, ব্যাংকেরও যে ক্লায়েন্ট, আর্থিক প্রতিষ্ঠানেরও সেই ক্লায়েন্ট একই ধরনের ডিপোজিট নেয়, ইনভেস্ট করে রিটার্ন করা। সো ব্যাংকের তো ক্যাপিটাল বেশি, ব্যাংকের স্ট্রেংথ বেশি, ম্যান পাওয়ার বেশি। সো সেখানে কি এই কম্পিটিশনে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান পিছিয়ে যাচ্ছে বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর ইনোভেশন কি কম হয়েছে? আপনি একেবারে সঠিকভাবে একটা জিনিস উত্থাপন করছেন যে আসলে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্র যদি একই হয় কিন্তু ব্যবসার সুযোগগুলো যদি এক না হয়, তাহলে অবশ্যই আর্থিক খাতগুলো পিছিয়ে যাবে ব্যাংকের তুলনায়। তো ওই ক্ষেত্রে লিজিংয়ের যেই ক্ষেত্রটা, ওইটা যদি আপনার কোনোভাবে এককভাবে এই আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যবহার করতে পারতো, তাইলে ব্যবসার করাটা অনেক সহজ হয়েছে। কিন্তু মুক্তবাজার অর্থনীতিতেও এইভাবে একটা বাউন্ডারি ঠিক করে করা সম্ভব না। তো এখন এই এনবিএফআইগুলোরে ঠিক করার জন্য তার মানে কি লিজিং, ব্যাংকও লিজিং ব্যবসা করছে? ব্যাংকও লিজিং ব্যবসা করছে। এখন এই কথা তো বলা যাচ্ছে না যে ব্যাংকে লিজিং ব্যবসা করতে দেওয়া যাবে না, কিন্তু এখন বলা যাচ্ছে না সঠিক, কিন্তু কথা হইলো সমস্যাটা তো হচ্ছে এই জায়গায় যে আমরা একই ফিল্ডে ব্যবসা করছি কিন্তু সুযোগগুলো আমাদের জন্য একই রকম না। আপনাদের তো হ্যাঁ সুযোগ তো একই রকম না, আপনাদের তো ডিপোজিট তো ব্যাংকগুলো যেভাবে ডিপোজিট নিতে পারে এনবিএফআই তো নিতে পারে না ওইভাবে। আমি একটু যদি আপনাকে ইন্টারাপ্ট করি, এখানে আপনার ব্যাংকগুলোর অনেক নো কস্ট ফান্ড আছে, তাদের অনেক কারেন্ট ডিপোজিট আছে। আমাদের কিন্তু সবগুলো আইদার স্পেশাল ডিপোজিট অর টার্ম ডিপোজিট। আমাদের কস্ট কিন্তু 6 মাসের নিচে মনে হয় ডিপোজিট 3 মাস পর্যন্ত, এর কমে আমরা পারছি না। তো এখন আমরা ইনভেস্টমেন্টের ক্ষেত্রগুলো কিন্তু একই, কিন্তু আমার ডিপোজিটের যে সোর্সটা এইটা কিন্তু ডিফারেন্ট। আমাকে কস্ট দিয়া ডিপোজিট নিতে হয়। ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে আপনার বিনা কস্টে ডিপোজিট পায়, তাদের যে এলসি মার্জিন বলেন, ব্যাংক গ্যারান্টি মার্জিন বলেন, কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স বলেন, এই সুবিধাগুলো তাদের আছে। তো এখন ওনারা যদি এক জায়গায় একজন ক্লায়েন্টরে বলে যে ওনাদের যেহেতু কস্ট অফ ফান্ড কম, ওনারা কম রেটে ইনভেস্ট করতে পারে, তখন আমি যদি বলি যে আমার এখানে 14% 15% নিতে হবে, তখন ওই ক্লায়েন্ট যদি ব্যাংকে 12% পায়, সে তো আমার কাছে আসবে না। কেন আসবে না? আর আমার যেহেতু কস্ট অফ ফান্ড বেশি, আমার তো স্প্রেড মেনটেন করে 3% 4% স্প্রেড যদি আমি মেনটেন করি, তাহলে আমার ইনভেস্টমেন্টটা বেশি রেটে করতে হয়। এই জন্য ভালো ক্লায়েন্ট পাওয়া তো আমাদের জন্য দুষ্কর, কঠিন ব্যাপার। তো এটা থেকে পরিত্রাণের উপায় কি? আপনার কি পরামর্শ? আপনি তো অনেক বছর, আমরা একটু দর্শকদের বলি যে মিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন কিন্তু ব্যাংকিং সেক্টরে উত্তরা ব্যাংকে দীর্ঘ 32 বছর কাজ করেছেন। তারপরে উনি এই নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে গিয়েছেন, ফার্স্ট ফিন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ছিলেন, এবং তারপরে হচ্ছে যে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড লিমিটেডের এমডি হিসেবে 2022 সালে জয়েন করেছেন। জি স্যার, বলছিলেন আপনি যে এটা পরিত্রাণের উপায়। এখানে আমরাও যদি আপনার মনে করেন যে ওই রকম ব্যাংকের মতো, যেহেতু আমরা ব্যাংকিং সেক্টরেই আছি, আমাদের নামের মধ্যে আছে নন ব্যাংক, এই শব্দটাও একটা খুব এম্বারাসিং একটা শব্দ। নন ব্যাংক না হয়ে এটা হইতে পারে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, রাইট? এখানে আর্থিক প্রতিষ্ঠান বলবো আমি, নন ব্যাংক না, ব্যাংক না বলে আমি এটাকে ওইটা ব্যাংক আর এটা আর্থিক প্রতিষ্ঠান, এরকম যদি একটা থাকে। আর আমারও ব্যাংকের মতো অন্যান্য লো কস্ট ফান্ড প্রকিউর করার যদি কোনো সুযোগ থাকে, আমি যদি সেভিংস অ্যাকাউন্ট করতে পারতাম, কারেন্ট ডিপোজিট নিতে পারতাম, তাইলে আমার অ্যাভারেজ কস্ট ফান্ডটা কমে আসতো, তাইলে আমার কম্পিটিশনে থাকাটা অনেক সহজ হইতো। রাইট, বাট সেটা হচ্ছে না। আমরা মনে করি যে আসলে বাংলাদেশ ব্যাংকও এই বিষয়গুলো নিয়ে তারা ভাবতে পারে, বিকজ এই সেক্টরটা স্ট্রাগল করছে। আমি বলবো যে আসলে মানে শুরু থেকে স্ট্রাগল করছে এই ধরনের কিছু রেস্ট্রিকশন। একসময় তো ডিপোজিটেই ধরেন যে 6 মাসের কমের ডিপোজিট নেওয়া যেত না,
এবং ব্যাংক থেকে ডিপোজিট নিয়ে তারা বিজনেস করতে হতো। সো আবার একই ফিল্ডে ব্যাংকের সাথে কম্পিটিশন, সো অনেক কিছু কন্ট্রাডিক্টরি বিষয়। সো স্যার, এই যে আপনার রিসেন্টলি ধরেন যে বিষয়টা খুব আলোচনা হচ্ছে ব্যাংকিং সেক্টরে মার্জার নিয়ে, আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে 5টি সবল ব্যাংকের সাথে 5টি দুর্বল ব্যাংকের মার্জারের বিষয়ে আলোচনা হয়েছে। তো এটা তো একই সাথে এটাও উঠে এসেছে যে আসলে এই যে তাইলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর যা এদের মধ্যে অনেকেই যারা ঢুকছে তাদের ক্ষেত্রে আসলে কি এই মার্জার কি আপনি মনে করেন যে এখানেও কিছু গাইডলাইন বাংলাদেশ ব্যাংক দিতে পারে বা ইনস্ট্রাকশন দিতে পারে? আপনি জেনে থাকবেন হয়তো যে বিআরপিডি যে সার্কুলার হয়েছে মার্জারের ব্যাপারে, ওইখানে সার্কুলারটা আপনার ব্যাংকে দেওয়া হয়েছে, কিন্তু এখানে আর্থিক প্রতিষ্ঠানও মার্জারে থাকতে পারে ওই কথা কিন্তু সার্কুলারের মাঝে বলা আছে। এটা শুরুতে বোঝা যায় না, কিন্তু আপনার সার্কুলারটা যদি গো থ্রু করেন তখন বলা আছে যে কোনো আর্থিক প্রতিষ্ঠানও ইচ্ছা করলে মার্জারে অংশগ্রহণ করতে পারে। মার্জারের যে মূল মন্ত্র এটা হইল কি আপনার দুইটা প্রতিষ্ঠানের, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান স্ব জায়গায় থেকে তাদের পরিচালনা পরিষদ যদি সিদ্ধান্ত নেয়, দুইটা প্রতিষ্ঠান একসাথে হইয়া যদি বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্রোচ করে, বাংলাদেশ ব্যাংক এই মার্জারের ব্যবস্থাটা করবেন। বাংলাদেশ ব্যাংক কিন্তু এই নীতিমালার কোথাও বলা নাই যে বাংলাদেশ ব্যাংক কিন্তু মার্জার করে দিবে। মার্জারের মূল চাবিকাঠি কিন্তু হইল যে দুর্বল প্রতিষ্ঠান বলেন সবল প্রতিষ্ঠান বলেন, তারা নিজস্ব পরিচালনা পরিষদ এবং নিজস্ব চিন্তা ভাবনায় তারা মার্জারের সিদ্ধান্ত নেবে। মার্জারটা কিন্তু একটা বিশ্বব্যাপী একটা স্বীকৃত পন্থা, যদিও এটা একেবারেই খুব ভালো অবস্থায় থাকলে কোনো ব্যাংক মার্জারে যাইতে চায় না, কিন্তু দুইটা প্রতিষ্ঠান একসাথে হয়ে যদি দুর্বলতাটা কাটাই উঠতে পারে, এখানে যদি আপনার টেকনিক্যাল নলেজ, এফিসিয়েন্সি, অ্যাসেট ম্যানেজমেন্ট বা লাইবিলিটি ম্যানেজমেন্ট, বিভিন্ন জায়গার এক্সপার্টদের নিয়ে যদি আমরা দুইটা ব্যাংকরে মার্জার করি, কোনো দুর্বল ব্যাংকরে সারভাইভ করার জন্য না, আসলে দুইটা প্রতিষ্ঠান একত্রিত হইলে দুইটা প্রতিষ্ঠানের মেধার সমন্বয় ঘটাইয়া দুইটা প্রতিষ্ঠানের সম্পদের একত্রিত করে এটার সাইজটা বড় করে আমি যদি আরও বেটার ম্যানেজমেন্ট এনশিওর করতে পারি, তাহলে মার্জার ইজ এ ভেরি গুড কনসেপ্ট। ফাইন। আপনার আমরা একটু শুরুর দিকের আলোচনায় যদি আসি, আমি বলছিলাম যে আমরা দর্শকদের সাথে শেয়ার করেছি যে আপনাদের কি ধরনের ডিপোজিট প্রোডাক্ট থাকে, কিন্তু এখন যদি একটু বলি যে আপনাদের এই যে ব্যাংক যেটা বলে লোন প্রোডাক্টস, আপনারা সেটা ইনভেস্টমেন্ট প্রোডাক্ট, যারা বেসিক্যালি শরিয়া বেসড ইনস্টিটিউশনস। সো আপনাদের এই যে ইনভেস্টমেন্ট প্রোডাক্টগুলো আসলে কি মেজরগুলো? আমরা তো আসলে সব সেক্টরে ইনভেস্ট করি, আমাদের কিন্তু কোনো রকমের রেস্ট্রিকশান নাই, যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রটা কিন্তু আমাদের খুব ওপেন। তো আমাদের ইনভেস্টমেন্টের প্রোডাক্টগুলো হইলো আপনার বাই মুআজ্জাল, মুরাবাহা, এই ধরনের বিভিন্ন রকম, আসলে নামগুলা খুব আমাদের প্রবলেমটা হয়েছে কি এই নামগুলা খুবই সাধারণত মানুষের কাছে অত বেশি পরিচিত না। তো কিন্তু আমরা এই যে ব্যাংকগুলা যে ক্যাশ ক্রেডিট লোন দেয় বা আপনার এক্সপোর্টারকে লোন দেয়, ইম্পোর্টারকে লোন দেয়, লিজ ফাইন্যান্সিংয়ের জন্য লোন দেয়, আমাদের কিন্তু এই সবগুলো প্রোডাক্টই আছে। আমাদের এমন কোনো নাই যে আমরা শরিয়া বলে যে আমাদের কোনো জায়গায় কোনো ইনভেস্টমেন্টের প্রোডাক্টের কোনো ঘাটতি আছে। গ্রাহকের যে কোনো প্রয়োজনেই কিন্তু আমাদের প্রোডাক্ট আছে। গ্রাহকের প্রতিটা প্রয়োজনকে সার্ভ করার জন্য নামগুলো বিভিন্ন রকমের নাম আপনার, কিন্তু প্রোডাক্টগুলো হলো অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্ট আমি কিন্তু প্রতিটা জায়গায় রিচ করতে পারি, ওই সুযোগটা আমার আছে, এক্সেপ্ট এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস। আচ্ছা, এক্সপোর্ট ইম্পোর্টে আমরা সরাসরি ফরেন এক্সচেঞ্জের লেনদেনটা করতে পারি না। আচ্ছা, এটা কি সব আর্থিক প্রতিষ্ঠান নাকি শরিয়া বেসড গুলো? আপনার শরিয়া বেসড প্রতিষ্ঠানগুলা বিশেষ করে, আর আর্থিক প্রতিষ্ঠানও কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারে না, ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনটা করতে পারে না সবগুলাই। রাইট। সো এখন যদি স্যার একটু বলি যে ওভারঅল এই যে আপনার এনবিএফআইটা এটা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরও একটু ভালো করার জন্য, এটা ধরেন যে সরকার বা যদি বলি কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা হিসাবে, তো এখানে আপনি একটু পরামর্শমূলক হতে পারে যে আপনি ধরেন যে কি আশা করেন যে আসলে এই সেক্টরটাকে আরও ভালো করার জন্য, কম্পিটিটিভ করার জন্য
এটা আসলে সরকার বা বাংলাদেশ ব্যাংক কিছু উদ্যোগ নিতে পারে, কিছু পরামর্শ? আসলে এখন এই সেক্টরটারে ভালো করার কথা আসলে বলতে হয় খারাপ হইলো কেন, খারাপগুলোর থেকে যদি আমি উত্তরণ করতে পারি তাইলে কিন্তু এই সেক্টর ভালো হয়ে যাবে। খারাপের মূল বিষয়টা হইলো আপনার এই যে ব্যাড লোন, এই ব্যাড লোনটা এগেনস্টে আমি কিন্তু কোনো ইনকাম জেনারেট করি না, কিন্তু আমার যে ডিপোজিটার আছে আমি কিন্তু সমস্ত ডিপোজিটারকেই আমাকে ডিপোজিটের কস্ট বিয়ার করতে হয়। আপনারা প্রায়ই দেখেন যে আপনার ডিফল্টাররা বিভিন্ন রকমের প্রিভিলেজ পায়, সুদ মওকুফ, ইন্টারেস্ট রিডাকশান, এই সেই, কিন্তু আমি যে টাকাটা আনছি ওইখানে আমার কি কোনো সুযোগ আছে ডিপোজিটারে কম রেটে প্রফিট দেওয়ার? আমার যে কন্ট্রাকচুয়াল রেট আছে ওই রেটে তো আমাকে পরিশোধ করতে হবে, ইট ইজ মাই অব্লিগেশন। কিন্তু আমি যেখানে ইনভেস্ট করলাম ওইখানে কিন্তু বিভিন্ন রকমের রেস্ট্রিকশান চলে আসে, যে বিভিন্ন প্রিভিলেজ পায় তারা। 2% টাকা দিয়ে তারা কখনো রিশিডিউলিং করে, 5% টাকা দিয়ে রিশিডিউলিং করে। এখন আমাদের যে এনবিএফের যে বড় প্রবলেমটা হলো আমরা অনেক এনবিআই ফেআই যথাসময়ে ডিপোজিটের টাকা ফেরত দিতে পারে না। কেন পারে না? এই প্রশ্নটা তো আগে জানতে হবে যে আমরা ফেরত দিতে পারছি না, কেউ যারা পারছে না, কেন পারছে না? যেখানে ইনভেস্ট করা হয়েছে তারা যথাসময়ে ফেরত দিচ্ছে না। তো যতক্ষণ পর্যন্ত আপনার যেখানে ইনভেস্ট করা হয়েছে যথাসময়ে টাকা ফেরত না দিবে, ডিপোজিটারের টাকা যথাসময়ে ফেরত দেওয়া তত সহজ হবে না। তো এখন ডিপোজিটারের টাকাটা ব্যাড লোনের টাকাটা কালেক্ট করার জন্য যেই মেজারগুলো সাম্প্রতিক সময়ে নেওয়া হয়েছে, আপনি বলছিলেন যে বাংলাদেশ ব্যাংক কি করতে পারে। বাংলাদেশ ব্যাংক এই টাকা আদায় করার জন্য অনেকগুলা মেজার নিছে, যে উইলফুল ডিফল্টারদের তাদেরকে আইডেন্টিফাই করা, তাদের নাগরিক সুবিধা প্রতিহত করা, তাদের যে বিদেশ ভ্রমণের জায়গায় রেস্ট্রিকশন আরোপ করা, এই সাম্প্রতিককালের যেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এই পদক্ষেপগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি প্রত্যেকে সঠিকভাবে, সব ব্যবসায়ী কেনা, ব্যবসা কিন্তু চলতে হবে। আমরা কিন্তু ব্যবসায়ীর বিপক্ষে না, ব্যবসার বিপক্ষে না, কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে ঋণ ফেরত দেয় না তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ফর্মুলা অনুযায়ী যে অ্যাকশানগুলো নেওয়ার কথা এইগুলা কিন্তু নিতে হবে আমাদের। আমরা যদি এই কাজগুলো সঠিকভাবে করতে পারি তাইলে আমার মনে হয় যে খেলাফি ঋণের আদায়ের হারটা অনেক বাড়বে এবং এতে এই খাতে একটা গতি সঞ্চার হবে। না, কিন্তু আপনার এই যে ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্টে কিন্তু এটা একটাই আছে যে আপনার উইলফুল ডিফল্টার তার এই যে কি সুযোগ সুবিধা পাবে না। এবারে বাংলাদেশ ব্যাংক এটা যেটা সার্কুলার করে ব্যাংকগুলোকে বলেছে যে একটা ডেস্ক করতে হবে, এভরি 3 মান্থস রিপোর্ট করতে হবে, তারপরে কতদিন সময় দেওয়া হবে ডিফল্টারকে তার এক্সপ্লেইন করার জন্য, এই বিষয়গুলো ক্লিয়ার করেছে। এবং বাংলাদেশ ব্যাংকের যেটা মনে হয়েছে যে তাদের সিরিয়াসনেসটাই সামনে এসেছে, যে তারা আসলে বাংলাদেশে উইলফুল ডিফল্টারদের ঠেকাতে চায়। কিন্তু এটা আসলে বাস্তবায়নেতে আমরা এটা অনেক চ্যালেঞ্জিং হবে বলে, বিকজ এটা অনেক দিন ধরে এই আইনে আছে, আমরা এই যে লাস্ট টাইমও রিপোর্ট করার সময় দেখেছি। আরেকটা যেটা বিষয় যে আপনার এই যে ব্যাংকিং সেক্টরে ধরেন যে এনপিএল নিয়ে অনেক কথা হয়, ক্লোজ টু 10%, এবং সেখানেও ধরেন যে রিশিডিউল, রিস্ট্রাকচারিং, কোর্ট কেসেসে স্টে, তো সব মিলে ধরলে অনেকে যেটা বলে থাকে যে এটা অ্যাটলিস্ট ডাবল হবে যেটা পাবলিক হয়। এনবিএফআই সেক্টরেও কি, আর্থিক প্রতিষ্ঠানেও কি এই ধরনের একই রকম ঘটনা, নাকি এটা ডিফারেন্ট? মোটামুটি অনেক জায়গায় আপনার একটা টেন্ডেন্সি আছে আমাদের যে সঠিক তথ্যটা না দিয়া মানুষকে যে আমার ফিনান্সিয়াল হেলথ ভালো আছে এটা জানান দেওয়া, তা আসলে কিন্তু এই প্রবণতাটা দীর্ঘমেয়াদে কোনো ভালো ফল আনে না। একজন আপনার পেশেন্ট আপনি যদি ডায়াগনোসিস সঠিক সময়ে করেন তাহলে তার ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু সে সুস্থ হয়ে যাবে, কিন্তু এটা যদি আমরা লুকিয়ে রাখি তাহলে কিন্তু একটা সময়ে এটা কিউরেবল অবস্থায় আর এক্সপ্লোর করবে। আমি মনে করি যে এখন যেভাবে ডিসক্লোজ হচ্ছে, আসলে কিন্তু ক্লাসিফাইড লোন এখন বাড়ে নাই, এখন ডিসক্লোজ হচ্ছে, বাড়ছে কিন্তু অনেক আগে। এটা দীর্ঘদিন যাবত একটা প্রবণতা আছে যে ক্লাসিফাইড লোনের পরিমাণ কমায় রাখা, বিভিন্ন মেকানিজমের মাধ্যমে এটারে ঠিক রাখা, রিশেডিউলিং রিস্ট্রাকচার করা। রিশেডিউলিং রিস্ট্রাকচারের যে পদ্ধতিগুলো বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করছে এইগুলার অনেক জায়গায় আপনার অপপ্রয়োগ হয়।
আমরা অনেক সময় বাংলাদেশ ব্যাংক কিন্তু ক্লিয়ারলি বলছে যে রিশিডিউলিং তখনই করবেন যখন জানবেন যে একজন ক্লায়েন্টের রিপেমেন্টের এবিলিটি আছে, এই মুহূর্তে পারছে না, সামনে সে পারবে, কিন্তু যখন দেখলেন যে তার রিপেমেন্টের এবিলিটি নাই, তখন কিন্তু এটা রিশিডিউলিং করে আনক্লাসিফাইড রাখা সঠিক পদ্ধতি না। তখন এটার পদ্ধতি হইলো যে এখনই এটাকে ক্লাসিফাইড করে তার বিরুদ্ধে অ্যাকশানে যেয়ে এই টাকাটা রিকভারির ব্যবস্থা করা। বাংলাদেশে এই যে এনপিএল হাই হওয়ার একটা কি কারণ এরকম যে লোনগুলো দেওয়া হয় বেসিক্যালি মর্টগেজের উপরে, নট বেসড অন ক্যাশ ফ্লো। এই যে আপনি যেটা বললেন যে সে রিটার্ন দিতে পারবে কিনা, সো আমাদের এখানে আমরা দেখেছি যে সব আসলে বাড়ি গাড়ি এইসব মর্টগেজ দিয়ে জমি ইনফ্লেটেড প্রাইসে, 100 টাকার জমি 1000 টাকা দেখিয়ে 800 টাকা লোন নিয়ে নিল, কিন্তু সে তো জানে বড় আর যে জমির দামটা 100 টাকা। আপনি এখন মূল জায়গায় আসছেন। আসলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম যে এই জায়গাটা যদি ঠিক থাকে, লোন দেওয়াটা, ডিসবার্সমেন্ট অফ দ্য লোন ইজ অল রাইট, এভরিথিং উইল বি অল রাইট। ডিসবার্সমেন্টের প্রক্রিয়ার মধ্যে যে ত্রুটি আমাদের যদি থাকে, তাহলে পরবর্তী স্টেপ যত ভালোই নেন না কেন টাকা আদায় করা সম্ভব না। আর সিকিউরিটির যে ব্যাপার বললেন, সিকিউরিটি ইজ ইম্পর্টেন্ট, বাট হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ক্যাশ ফ্লো। দ্যাট ইজ ক্যাশ ফ্লো। উইদাউট ক্যাশ ফ্লো, একজন লোকের যদি বিজনেস অভিজ্ঞতা না থাকে, তার একটা বাড়ি আছে, সেই বাড়ি মর্গেজ দিয়ে সে আমার থেকে 1 কোটি টাকা লোন নিয়ে নিল, কিন্তু সে তো জানে না হাউ টু ইনভেস্ট, হাউ টু আর্ন মানি। তো ইফ হি ডো নট নো হাউ টু আর্ন মানি, হাউ হি উইল পে হিজ ডিউজ উইথ প্রফিট? হি ডাজ নট নো টু আর্ন প্রফিট, হাউ হি উইল পে দ্য প্রফিট? তো কিন্তু সে একটা বাড়ি মর্গেজ দিয়ে টাকাটা নিয়ে নিচ্ছে। কিন্তু আমাদের এখানে যারা আমরা অ্যাসেসমেন্ট করি, ক্রেডিট অ্যানালাইসিস করি, আমাদের উচিত হইল যে তার আর্নিং ক্যাপাবিলিটিটা এনশিওর করা, ক্যাশ ফ্লোটা এনশিওর করা। তখন সে যদি বিজনেস করতে পারে, তাইলে কিন্তু সে সিকিউরিটি না থাকলেও সে টাকা দিবে। আরেকটা হইলো হ্যাবিট। একটা লোকের যদি আপনি লোন দেন, তার ক্রেডিট ওয়ার্দিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে তার ক্যারেক্টার। আপনার লোনের মধ্যে কতগুলো জিনিস আছে আপনি জানেন, যে 5Cর কথা আমরা বলি, ক্যারেক্টার, তারপরে ক্রেডিট ওয়ার্দিনেস, ক্যাপিটাল, কন্ডিশন, কোয়ালেটারেল একটা অংশ। এবং আমি 100 নম্বরের মধ্যে যদি মার্কিং করি একজন লোকের লোন দেওয়ার জন্য, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোয়ালেটারেল মার্কিং হয় 10 বা 20, আর ক্যারেক্টার হলো 30, ক্রেডিট ওয়ার্দিনেস হলো 30। আমরা ওই জিনিসগুলো অনেক সময় গুরুত্ব দিই না। বাট আমাদের এখানে যেহেতু অনেক সময় অনেক আনসার্টেনিটি থাকে, ওই কারণে টু কাভার দ্য আনসার্টেনিটি, টু কাভার দ্য রিস্ক অফ বিজনেস ফেইল, তখন আমাকে কিন্তু সিকিউরিটিটাই দিন শেষে আবার আমাকে টাকাটা ফেরত দেওয়ার জন্য হেল্প করে। কিন্তু সেই সিকিউরিটি তো ক্যাশ করা অ্যানাদার লেন্দি প্রসেস, অনেকে বলে ফর ইয়ার্স এটা লাগে। এই কাজগুলো সহজ করতে হবে। আচ্ছা, এই কাজটা তো আমার না। আপনার এই যে কথাটা বললেন যে আসলে এখানে অনেকগুলো এজেন্সি জড়িত, সেন্ট্রাল, এখানে যে আইনের যে প্রয়োগ, অনেকগুলো বছর যদি লাগে, আদালত সবকিছু, আমি এই নিয়ে কতটুকু কথা বলতে পারবো আমি জানি না। অনেকগুলো বছর যদি লাগে, অনেকগুলো বছরও তো আমার আজকের 1 কোটি টাকার জন্য 1 কোটি টাকার সিকিউরিটি যদি আমি আজকে সেল করতে পারতাম, তাহলে আমার লোন অ্যাডজাস্ট হয়ে যেত। অনেকগুলো বছর পরে তো আমার লোন ডাবল হয়ে যাবে, ওই সিকিউরিটি তো কাভার হবে না। কি করব? অসংখ্য ধন্যবাদ টিভিএস এ সময় দেওয়ার জন্য। আপনি যদি এডিশনাল কিছু বলতে চান, ইউ ক্যান সে, আদারওয়াইজ আমরা শেষ করব। আপনাকে ধন্যবাদ। এডিশনাল এইটুকু আমি বলবো যে আপনারা যারা ঋণ গ্রহণ করবেন, তারা সময় মতো ঋণ পরিশোধ করুন এবং আমাদেরকে ডিপোজিটারের টাকা সময় মতো ফেরত দিতে সহযোগিতা করুন। এটা আমার আহ্বান। আর ইসলামিক ফাইন্যান্সে অ্যান্ড ইনভেস্টমেন্টের সাথে থাকুন, সুদমুক্ত ব্যাংকিং করুন। ধন্যবাদ মিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন, আপনি একটা অফিস ডেতে আমাদের সময় দিতে পেরেছেন, এজন্য আমরা আপনার কাছে গ্রেটফুল, অ্যান্ড অনস অ্যাগেন থ্যাংক ইউ ভেরি মাচ।
থ্যাংক ইউ ভেরি মাচ, জি। থ্যাংক ইউ দর্শকদের। স্যার, দর্শক আমরা আলোচনা করলাম অনেক সময় যেটা বলছিলাম শুরুতে যে ব্যাংকিং সেক্টর নিয়ে, ব্যাংকের সিওদের নিয়ে আমরা আলোচনা করি। সো আজকে আমরা একটা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সিওর সঙ্গে আলোচনা করলাম, যার আবার ব্যাংকেও দীর্ঘ 3 দশকের উপরে অভিজ্ঞতা আছে টপ লেভেলে জব করার। সো এই যে এনবিএফআই এবং পার্টিকুলারলি শরিয়া বেসড একটা এনবিএফআই এর উনি এমডি, এবং সেখানে আসলে এই প্রতিষ্ঠান কেমন চলছে, টোটাল এনবিএফআই ইন্ডাস্ট্রি কেমন আছে, এই যে এনপিএল কেন হয়, কি করা দরকার, মার্জার নিয়েও তার একটা অবজারভেশন আছে। সো দর্শক, এগুলো আমরা আলোচনা করলাম এবং আপনাদের সাথে এগুলো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।